আর কিছু থাকলে বলেন, পারলে একটা লিস্ট করে দেন কাগজে লিখে। আন কপাল কুঁচকে বলে, ফাইজলামো করছো তুমি আমার সাথে? চিন্তায় আমি নাস্তা নাবুদ আর তুমি আমার আদেশগুলোকে মজা হিসেবে নিচ্ছ বেয়াদব মেয়ে। হ্যাঁ নিচ্ছি। বলে ইয়ানা এক দৌড়ে বাড়ির ভিতর ঢুকে পড়ে। আন ইয়ানার দৌড় দেখে চিৎকার দিয়ে বলে, ইয়ানা স্টপ। বলে নিজের হাত দুটি মুষ্টিবদ্ধ করে ফেলে। চোখ দুটি লাল বর্ণ ধারণ করে ফেলে। আহানের রাগে মাথা ফেটে যাচ্ছে। এই মেয়েকে বারবার বারণ করে ধীরে ধীরে চলতে, কিন্তু এই মেয়ে সেই ঘাটতারমি করে। বাচ্চা নিয়ে এই মেয়ে এত অবহেলা কেন? বলে আহান নিজের গাড়ির ডিকির ওপর সজোরে ঘুষি মারে। রাগে ওর মাথা ফেটে যাচ্ছে, নাকি কোনো কিছু হারানোর ভয়ে। এনা বাড়ির ভিতর ঢুকে সবার সাথে কথা বলে সোজা চলে যায় হল্লা পার্টির কাছে। এনা সবাইকে দেখে চিৎকার দিয়ে বলে, আমি এসে গেছি রে বাদরের দল। সবাই ইয়ানার দিকে তাকায়, এরপর সবার সাথে কুশল বিনিময় করে। এই তুই বাদরের দল কাদের বললি? ইয়ানা মাথা চুলকাতে চুলকাতে মনে মনে ভাবে, এই রে, ভুল জায়গায় ভুল কথা বলে ফেলছি। কি হলো বলছিস না কেন? এক বাচ্চার আম্মা। হাপ বেটি, বাচ্চান হয় নাই এখনো। আর আহান প্রায় সময় আমাদের হল্লাপট্টিকে বাদরের দল বলে, তাই আমি মুখ ফসকে বলে ফেলেছি। শেষে আহান ভাইয়া আমাদেরকে বাদরের সাথে তুলনা করলো। আরে বাদ দে তো, উনি নিজেই তো একটা হনুমান। আমাদের মর্ম উনি কিভাবে বুঝবে? তো আমাদের সুমু মহারানী এত লজ্জা পাচ্ছে কেন শুনি? রায়ান ভাইয়া কিন্তু চলে এসেছে, আর একটু পর বিয়ে। এরপর কি হবে ওইটা বলবো না, ওইটা না হয় সিক্রেটই থাক। ইয়ানার কথা সুমন লজ্জায় মাথা নিচু করে ফেলে। আজ এত লজ্জা লাগছে কেন? ইস, কারোর দিকে তাকাতেই পারছে না। এতক্ষণ আরু আর আয়াত কম ছিল শান্তির মহারানীকে লজ্জা দেওয়ার জন্য। এখন তুই আবার আমদানি হয়েছিস, কম লজ্জা দিস বোন। এখন যদি সব লজ্জা শেষ করে ফেলিস তাহলে রাতে কি করবে শুনি? সুমন ইচ্ছে করছিল মাটির সাথে মিশে যেতে। আল্লাহ, এমন বন্ধু যাতে কারণ না হয়। বাদের দল এক একটা, তাদের হাসি ঠাট্টার মাঝে সুমনকে নিয়ে যাওয়ার জন্য ডাক আসে। সুমন হৃদয়ে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। একটু পর রায়ান আর ওর বিয়ে ভাবতেই অবাক লাগছে। ও কোনোদিন কল্পনা করেনি সবাই এত সহজে এর সম্পর্ক মেনে নিবে। আর ইয়ানা আয়াত সুমনকে ধরে সিঁড়ি দিয়ে নেমে আসে। রায়ান সুমন দিকে তাকাতেই চোখ আটকে যায়। ব্লু কালারের লেহেঙ্গা মেয়েটার ফর্সা ত্বকের সাথে মানিয়ে নিয়েছে। রায়ান পলক্ষীনভাবে তাকিয়ে রয়েছে নিজের মায়াবতীর দিকে। ইউভি রায়ানের কানে ফিস ফিস করে বলে, এইভাবে তাকিয়ে থাকিস না ভাই, তাকিয়ে থাকার জন্য পুরো রাত বাকি আছে। এখন কেন মেয়েটাকে এভাবে লজ্জায় ফেলেছিস? রায়ান ইউভির কথা শুনে নিজের দৃষ্টি ফিরিয়ে নেয়। বলা যায় না কখন কোন কথা বলে লজ্জা হরণ করে ফেলে। সুমিকে রায়ানের পাশে বসানো হয়। ইয়ানা ভালো করে চারপাশ খেয়াল করে আয়নকে খুঁজতে থাকে। হঠাৎ করে সামনের সোফায় চোখ যায়, দেখে আহান মোবাইলে স্ক্রল করছে। মনে হচ্ছে ফোনে কোনো গুরুত্বপূর্ণ কাজ করছে। মুখে হালকা রাগের আভাস। এরপর সুমু আর রায়ানের বিয়ে পড়ানো শুরু হয়। একসময় কবুল বলার পর সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। ইয়ানা গিয়ে আহানের সামনে দেয়, কিন্তু আহান এখনও ফোনের দিকে তাকিয়ে আছে। ইয়ানা বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলে, কোনো খবর আছে এই লোকের? এই দিকে বন্ধুর বিয়ের কাজ শেষ করে ফেলেছে, কিন্তু উনি এখনো ফোন নিয়ে বসে আছে। ইয়ানা আহানের হাত থেকে ফোন মেরে নিয়ে নেয়। হঠাৎ আক্রমণে আহান আগত ব্যক্তিটির দিকে তাকায়। ইয়ানাকে সামনে দেখে মাথার রাগটা চেপে বসে। ইয়ানার দিকে তাকিয়ে রেখে দাঁতে দাঁত চেপে বলে, সমস্যা কি তোমার? থাপড়িয়ে ভীমরতি ছাড়াবো বেয়াদব মেয়ে। বারণ করেছিলাম না দৌড় দিতে? তাহলে তখন কেন দিয়েছিল? যদি পড়ে যেতে তখন কি হতো ভেবে দেখেছো? ইয়ানা মনে মনে ভাবে, তাহলে এই কারণে মশাই হুতুম প্যাঁচার মতো মুখ করে রেখেছে। আবার আহানের এইভাবে রাগ করাতে ও ভীষণ ভয় হচ্ছে। ইয়ানা মাথা নিচু করে বলে, সরি, এইবারের মতো ক্ষমা করে দিন, প্রমিস আর এমন করব না। এখন তো অন্তত রায়ানের কাছে যান। সুমুর বিদায়বেলা আহান গিয়ে নিজের গাড়িতে বসে। আসাদ হোসেন সুমুর হাত রায়ানের হাতের উপর রেখে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আমার মেয়েটাকে দেখে রেখো বাবা। আমার এই মেয়েটা ছোট থেকেই অনেক কষ্টের সম্মুখীন হয়েছে, তাই ওকে আর নতুন কোনো কষ্টের সাথে সাক্ষাৎ করিও না। সুমু আশঙ্কিক আসাদ হাসানকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে।
এই লোকটার ওসলাই ও তো আহ্লাদাকে নতুন একটা জীবন দান করেছে। যে শহরে সে একদম অপরিচিত ছিল, তখন এই মানুষটা বাবার স্নেহ দিয়ে আগলে রেখেছে, মাথা উঁচার ঠাঁই করে দিয়েছেন, সুন্দর ভবিষ্যৎ দিয়ে বাবার মর্যাদা পালন করেছেন। সুমার কান্না দেখে আস্তা হোসেনের মতো শক্তপোক্ত মানুষও কান্না করে দেয়। এরপর সুমু সেলিনা হোসেন থেকে রোয়ানা আর হল্লাপাটি থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। সুমার কান্না কেন জানি আহানের সত্তাকেও নাড়া দিয়ে তুলেছে। আহিয়াকেও একদিন এইভাবে চলে যেতে হবে। কিভাবে আলাদা করবে নিজের আদরের ছোট বোনকে নিজের কাছ থেকে? ইয়ানা আহানের পাশে গিয়ে বসতেই আহানের মুখটা গম্ভীর হয়ে রয়েছে। ইয়ানা আহানের হাতে হাত রেখে ইশারা দিয়ে বলে, কি? হুম, কিছু না। তারপর তারা সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। আসাদ হোসেন আর সেলিনা হোসেন শুধু তাকিয়ে থাকে। নিজের কাছ থেকে দুটি মেয়েকে আলাদা করে দিয়েছে। হল্লা পার্টি আজ খুব মন খারাপ। এক এক করে সবার বিয়ে হয়ে যাচ্ছে। আগের মতো করে তারা লাফালাফি করতে পারবে না। রানী সুমুকে নিজের তৈরি করা বাড়িতে ওঠে, যেখানে আপাতত কয়েকজন বডিগার্ড আর ভিতরে কয়েকজন স্টাফ রয়েছে। সুমুর মন খারাপ দেখে রায়ন সুমুর দুগালে স্পর্শ করে বলে, ভয় পাওয়ার কিছু নেই, আছি তো আমি তোর পাশে। জানি সবার কথা মনে পড়ছে, তারা সবাই কাল নিয়ে আসবে, শুধু আজকে রাতটা কাটিয়ে দাও। এরপর তারা দুজন রুমে প্রবেশ করে। সুমু রুমে প্রবেশ করতেই ওর চোখ জড়ো গাছ। পুরো রুম কাঁচা ফুল দিয়ে সাজানো। দামি আসবাবপত্রের সাথে ফুলগুলো ফুটে উঠেছে, কিন্তু খাটে ফুল দিয়ে সাজানো কেন? সুমুকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, দেখো, এ সম্পর্কে আমি কিছু জানি না। এইসব কিছু মনে হয় ইউবি করেছে, আনন্দ জীবনেও করবে না। সব কিছু ইউবি আর আরিফ করেছে। তুমি কিছু পাইবো না, ফ্যাশ হয়ে ঘুমিয়ে পড়ো। এইভাবে তোতলাচ্ছিস কেন? আমি কি কিছু বলেছি আপনাকে এসব নিয়ে? না, তবু তুমি যদি কিছু মনে করো তাই। সুমু ফুস করে একটা শ্বাস নেই। এখানে মনে করার কি আছে? আজব। আচ্ছা, আপনি বসুন, আমি ফ্রেশ হয়ে আসছি। ইয়ানা রুমে গিয়ে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় বসে পড়ে। পেটটা আগের তুলনায় প্রচণ্ড ব্যথা করছে। আন ওয়াশরুমে গিয়েছে ফ্রেশ হতে, কিন্তু পেট আর কোমর ব্যথার কারণে ইয়ানা ধৈর্যহারা হয়ে যাচ্ছে। দাঁতে দাঁত চেপে সহ্য করার চেষ্টা করছে, কিন্তু ব্যথার পরিমাণ এতটাই তীব্র ছিল যে সেটা সহ্য ক্ষমতা হারিয়ে ফেলে। ইয়ানা ব্যথায় আর্তনাদ করে ওঠে। আহান ইয়ানার চিৎকার শুনে তাড়াতাড়ি করে ওয়াশরুমে থেকে বের হয়ে আসে। দেখি ইয়ানা বিছানায় ছটফট করছে। আহান ইয়ানার পাশে এসে অধৈর্য গলায় বলে, কি হয়েছে সোনা, এমন করছো কেন? আহান, আমার পেটে প্রচন্ড পেইন হচ্ছে, সহ্য করতে পারছি না। আহান ইয়ানার কথা শেষ হওয়ার সাথে সাথে পাজা খুলে নেয়, কিন্তু নিজের হাতে ঠান্ডা কিছু অনুভব করতে পেরে হাতটাকে চোখের সামনে আনে। হাতের দিকে তাকাতে আহান থমকে গিয়েছে। মনে হচ্ছে কলিজা ছিঁড়ে যাচ্ছে, আবারও হারিয়ে ফেলবে জীবনে একটা মহামূল্যবান অংশ। আহান হাতের দিকে তাকিয়ে অস্পষ্ট ভাষায় বলে, রক্ত? আহান নিজের হাতের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, না, এটা হতে পারে না। আমার বেড়ে ওঠা অস্তিত্ব এইভাবে মুছে যেতে পারে না। ইয়ানার আর্তনাদ আহানের কানে আসতেই ইয়ানাকে পাজা কোলে নিয়ে নিচে নেমে আসে। দাদুমণি আর আহিয়া আর সাজিদ চৌধুরী তখন বিভানে বসেছিল। আন এইভাবে ইয়ানাকে আনতে দেখে দাদুমণি অধৈর্য গলায় বলে, দাদুভাই, কি হয়েছে ইয়ানার? কোথায় নিয়ে যাচ্ছিস ওকে? কিন্তু আহানের কোনো রেসপন্স নেই। সে আতঙ্ক ভিতর থেকে শেষ হয়ে গেছে। আহান দ্রুত ইয়ানাকে নিয়ে গাড়িতে গিয়ে বসে। বাড়িতে এক প্রকার হট্টগোল লেগে যায়, কিন্তু কেউ জানে না ইয়ানার কি হয়েছে। আইয়া এক প্রকার কান্না শুরু করে দেয়। তারা কখনো আহানকে এতটা অধৈর্য হতে দেখেনি। আহান গাড়ি স্টার্ট দিতে গিয়ে ইয়ানার কপালে চুমু খেয়ে বলে, শেষ হয়ে যাক আমার সব কিছু, তোমার যাতে কিছু না হয়। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ইয়ানার চিৎকার আহানের ভিতরে তোলপাড় করে দিচ্ছে। সহ্য করতে পারছে না এই মেয়ের আর্তনাদ। আহান ইয়ানাকে নিয়ে চলে যেতেই আহিয়া ইউভিকে ফোন দেয়। ইউভিকে ফোন দেওয়ার সাথে সাথে রিসিভ হয়ে যায়। মনে হচ্ছে ইউভি ফোনের কাছেই ছিল। হ্যাঁ, হ্যালো ইউভি ভাইয়া, কোথায় তুমি? আমি তো বাসায়। কোনো কি হয়েছে? তোর গলায় এমন লাগছে কেন?
আইয়া কান্না করতে করতে বলে, ভাইয়া, ভৌমনির যেন কি হয়েছে? দাদাভাইকে জিজ্ঞেস করলে কোনো রেসপন্স করেনি, শুধু একটা কথাই বলেছিল, কিছু হতে দিবে না তোমার। ভাইয়া, বৌমনির কিছু একটা হয়েছে। এখন দাদাভাই ওকে কোথায় নিয়ে গেছে আমরা কিছু জানি না, তুমি একটু দেখো না। ওকে কান্না করিস না, আমি এখনই বের হচ্ছি। হুম। ইউভি ফোন রেখে বাসার জামা পরে বেরিয়ে পড়ে আহানের উদ্দেশ্যে। আহান, ইউভি আর রায়ানের কাছে গোপন ক্যামেরা রয়েছে, কখনো যদি বিপদ আসে যাতে একজন আরেকজনের লোকেশন ট্র্যাক করে তাকে সাহায্য করতে পারে। ইউভি সেই ক্যামেরার সাহায্যে আহানের গন্তব্য খোঁজার প্রয়াস চালাচ্ছে। ইউভি ভেবে পায় না কি হতে পারে কিছু সময়ের মধ্যে। একটু আগেও তো মেয়েটা কতটা প্রাণবন্ত ছিল, একদম সুস্থ ছিল, কি হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই? আহান ইয়ানাকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু রাত 10টার উপরে হয়ে যাওয়ায় তেমন কোনো ডক্টর নেই, আর যারা আছে তারা অন্য কাজে ব্যস্ত। আহান ইয়ানাকে পাজে কোলে নিয়ে হসপিটালে প্রবেশ করে। ইয়ানা নিভু নিভু চোখে আহানের পাগলামি দেখছে, কতটা উন্মাদ হয়ে পড়েছে ছেলেটা। আহান ইয়ানার দিকে তাকিয়ে বলে, চোখ একদম বন্ধ করবে না। আহান ডক্টরকে ডাক দিতেই একজন নার্স এসে বলে, সরি স্যার, এখন আমাদের হসপিটালে কোনো ডক্টর নেই, আর যারা আছে তারা রেস্ট নিচ্ছে। সিনিয়র ডক্টর অপারেশন শেষ করে মাত্র রেস্ট রুমে গিয়েছে। আপনি ওনাকে নিয়ে কেবিনে শিফট করুন, সময় আসলে ডক্টর গিয়ে চিকিৎসা করবে। আহান রক্তচক্ষু তাকিয়ে বলে, আপনার স্যারকে গিয়ে বলুন তাড়াতাড়ি আসতে, যদি নিজের হসপিটাল বাঁচাতে চায়। আহানের কথা শুনে নার্স বলে, আরে আপনি কি থ্রেট দিচ্ছেন? বললাম না স্যার এখন রেস্ট নিচ্ছে, আপনি কেবিনে যান, উনি এসে চেক আপ করবে। আহান রাগে বসে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে আশঙ্কিক নার্সের কণ্ঠনালী চেপে ধরে বলে, কি বলেছি শুনতে পাসনি? এখনই তোর স্যারকে নিয়ে আয়। অগ্নি চৌধুরীর কথা অমান্য করার সাহস আসে কোথা থেকে মেয়ে? ভাগ্য ভালো তুই মেয়ে, না হলে এতক্ষণে রুহু আলাদা করে দিতাম। অগ্নি চৌধুরী নাম শুনতেই ভয়ে কাঁপা শুরু করে। নিজের ব্যথা ফুলে গিয়ে আহানের কাছে ক্ষমা চাওয়া শুরু করে। ইয়ানা আহানের কর্মকাণ্ড দেখে শুধু মৃদু আওয়াজে বলে, আহান করছেন কি? প্লিজ ছাড়ুন, আপনি তো কোনো মেয়ের গায়ে হাত তুললেন না, তাহলে এখন এমন করছেন কেন? ইয়ানার কথা কানে আসতেই আহান নার্সকে ছেড়ে দেয়। মেয়েটি যেন নিজের জীবন ফিরে পায়। গলা ধরে কাশতে কাশতে চলে যায় সিনিয়র ডক্টরকে আনতে। 2-1 মিনিটের মধ্যে ডক্টর এসে ইয়ানাকে কেবিনে নিয়ে যায়। আহান নিস্তব্ধ হয়ে চোখ বন্ধ করে রেখেছে। একটু পর ডক্টর এসে আহানের কাছে মাথা নিচু করে বলে, মিস্টার চৌধুরী, আপনার বাচ্চাকে বাঁচানো সম্ভব হয়নি। হাই ডোজের অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে ওনাকে, ফলে বাচ্চাটা মিসক্যারেজ হয়ে গেছে। যেহেতু বেবির 28 সপ্তাহ হয়নি, তাই এটা আমরা মিসক্যারেজ হিসাবেই গণ্য করি। আহান ডক্টরের কথা শুনে নিজের চোখ বন্ধ করে নেয়। অজান্তে চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। ইয়ানার কথা মাথায় আসতেই আহান ডক্টরকে বলে, বাচ্চা যেখানে ইচ্ছে যাক, আগে বলুন আমার ওয়াইফ কেমন আছে? ওর কিছু হয়নি তো? শান্ত হন মিস্টার চৌধুরী, আহামরি তেমন কিছু হবে না। ভাগ্য ভালো ছিল সঠিক সময় নিয়ে এসেছেন। দেরি হয়ে গেলে প্রচুর ব্লিডিং হতে পারত, ফলে রোগী বেঁচে থাকার আশঙ্কাজনক হয়ে পড়ত। কিন্তু আমি এটাই বুঝতে পারছি না, এত হাই ডোজের অ্যান্টিবায়োটিক ওনাকে সেবন করালো কে? রোগী নিশ্চয়ই জেনে শুনে করবে না। এতক্ষণে ইউপি এসে হসপিটালে পৌঁছে যায়। ইউপি আহানকে দেখতে পেয়ে দ্রুত সে জায়গায় পৌঁছায়। আহানকে এমন ভাবুক দেখে ডক্টরকে জিজ্ঞাসা করে, ডাক্তার কি হয়েছে? আসলে মিস্টার চৌধুরীর বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছে। হোয়াট? মিস ক্যারেজ মানে? কিছুক্ষণ আগে ও তো ঠিক ছিল, তাহলে? ডক্টর কিছু বলতে যাবে তখন আহান বলে, ইউভি তুই ইয়ানার কাছে থাক, আমি এক্ষুনি আসছি। ইউভি আহানের দিকে তাকাতেই ভরকে যায়। চোখগুলো প্রচণ্ড লাল হয়ে আছে, কপালের রগগুলো ফুলে নীল আকার ধারণ করেছে। ইউভি ভয়ে ঢুক গেলে বলে, আহান শান্ত হ,
সব আল্লাহর ইচ্ছা, ভুলভাল কিছু করিস না প্লিজ। আন কিছু বলে না, সোজা চৌধুরী ভিলায় চলে যায়। বাড়ির ভিতরে প্রবেশ করতেই আইহা প্রশ্ন করে, দাদা ভাই কিছু তো বলো, কি হয়েছে? খুব চিন্তা হচ্ছে। আন সবাইকে এড়িয়ে নিজের রুমের ভিতরে গিয়ে ল্যাপটপ ওপেন করে। এদিকে আইয়া ইউভির সাহায্যে দাদুমণি আর সাজিদ চৌধুরীকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে চলে যায়। আন ল্যাপটপ ওপেন করে সিসিটিভি ফুটেজ চেক করা শুরু করে, সকাল থেকে রাত পর্যন্ত। এখানে কিছু না পেলে ইয়ানাদের বাড়িতে যে সিসিটিভি আছে ওখানে চেক করবে, আর নিজের হাতে ইয়ানাকে খাইয়ে দেয়। এমনকি সময় মতো ওষুধও সে নিজের হাতে দিত। আর আহানের রুমে কোনো হাইড্রোজের অ্যান্টিবায়োটিক নেই, তাহলে ইয়ানা কোথা থেকে সেবন করবে? আন কিছুক্ষণ ঘাটাঘাটি করার পর একটা দৃশ্য চোখ আটকে যায়। ঝর্ণা ইয়ানার রুমে ইয়ানার সাথে কথা বলছে। ইয়ানার মুখটা খুবই বিরক্ত বোঝা যাচ্ছে। আন কোনো কিছু না ভেবে ভিডিও পিছিয়ে দেয়। ব্যাস, আহানের মাথায় রক্ত টকবক করে ফুটতে থাকে, চোখ দুটি হিংস্র হায়নার রূপ ধারণ করে। ইচ্ছে করছে সব কিছু ধ্বংস করে দিতে। হাতের কাছে ল্যাপটপকে সজোরে আছাড় মারে। রাগে নিজের হাতটাকে দেওয়ালে ঘুষি দিয়ে গর্জন করে বলে, ঝর্ণা। ডিএনসি কর্ণপ্রায় অনেকক্ষণ পর ইয়ানা নিভু নিভু নেত্র মেলে তাকায়। ইয়ানা বিড়বিড় করে বলতে থাকে, আমার বাচ্চা, আমার বাচ্চা। ইয়ানার জ্ঞান ফিরেছে দেখে নার্স তাড়াতাড়ি করে গিয়ে সবাইকে খবর দেয়। দাদুমণি, আহিয়া আর ইউভি সবাই ইয়ানার রুমে প্রবেশ করে। আহিয়া কাঁদতে কাঁদতে বলে, বৌমণি তুমি ঠিক আছো তো? আমাদের কিছু চাই না, তুমি ঠিক থাকলেই হবে। ইয়ানা আহিয়ার কণ্ঠস্বর পেয়ে পুরোপুরিভাবে ঘর থেকে বেরিয়ে আসে। শোয়া থেকে উঠে নিজের পেটে হাত রেখে বলে, আমার বাচ্চা ঠিক আছে তো? দাদুমণি শাড়ির আঁচলে নিজের চোখের পানি মুছে বলে, সব আল্লাহর ইচ্ছে, দেওয়া নেওয়া মালিক মহান আল্লাহ, উনি যা করেন ভালোর জন্যই করেন। কি বলতে চাইছো তুমি? ভালোভাবে বলো। এইসব বলছো কেন তুমি? ইয়ানা সবার কান্না দেখে বুঝে যায় কি হয়েছে। ইয়ানা পাগলের মতো বিড়বিড় করে বলতে থাকে, না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আল্লাহ আমাকে এতটা নিষ্ঠুরতার পরিচয় করাতে পারে না। আমার বাচ্চার কিছু হতে পারে না। ইয়ানার চিৎকার হসপিটালের এক হৃদয় বিদারক অবস্থার রূপ ধারণ করেছে। শান্ত হো, এভাবে ভেঙে পড়লে হবে না, তুই অসুস্থ। ইউবাব, এভাবে কান্না করলে তোর ক্ষতি হবে। ইয়ানা কান্না করতে করতে বলে, ও আমার সন্তান ছিল দাদুমণি, দুনিয়ার আলো দেখতে না পেয়ে আমাকে ছেড়ে চলে গেল। কেন করলো আমার সাথে এরকম? ওকে দিয়ে আমি প্রথম মাতৃত্ব অনুভব করেছি। আমার জরায়ুতে বেড়ে ওঠা প্রথম অস্তিত্ব ছিল। আমার মমতাকে বিদায় জানিয়ে কেন চলে গেল দাদুমণি? কেন? ইয়ানা আর কান্না করতে পারছে না। ইয়ানা কান্না দেখে সবাই কান্না করে দেয়। ইয়ানা দাদুমণির বুক থেকে মাথা তুলে বলে, দাদুমণি, আহান কোথায়? উনি আমাকে ভুল বুঝবে তাই না? উনি আমার ওপর রাগ করেছে তাই তো আসেনি, কিন্তু এতে আমার কি দোষ? আহান তোমার উপর রাগ করিনি ইয়ানা, ও এখনই চলে আসবে। তোমার উপর রাগ করবে কেন পাগল মেয়ে? আসলে আহান একটু চিন্তিত তাই হয়তো আসেনি। কিন্তু ইয়ানা, তুমি অ্যান্টিবায়োটিক নিয়েছো কেন? ইউভি নিজেও জানে না আহান কোথায় গিয়েছে, কিন্তু আহানের অবৈ দেখে বুঝতে পেরেছে নির্ঘাত কিছু হয়েছে। অ্যান্টিবায়োটিকের কথা শুনে ইয়ানা চমকে ওঠে। না ভাইয়া, আমি অ্যান্টিবায়োটিক নিতে যাব কেন? প্রেগনেন্সিতে তো অ্যান্টিবায়োটিক নেওয়া ঠিক না। কিন্তু আপনি এটা কেন বলছেন? আসলে বৌমণি, ডক্টর বলেছে হাই ডোজের অ্যান্টিবায়োটিকের কারণে মিসক্যারেজ হয়েছে। ইয়ানা আর ভাবতে পারছে না। ইয়ানা কান্না করতে করতে বলে, আমি অ্যান্টিবায়োটিক নেইনি, আমি কেন এটা নিতে যাব? প্রায় অনেকক্ষণ পর আহান ইয়ানার কেবিনে ঢুকে। ইউভি আহানকে দেখে চমকে ওঠে। কোথায় ছিল ও এতক্ষণ? আহান ইয়ানাকে এই অবস্থায় ফেলে রেখে চলে যাওয়ার ব্যক্তি না। ইয়ানা একদিকে, পুরো দুনিয়া একদিকে। ওইটা ইউভি খুব ভালো করে জানে। তাহলে কোথায় গিয়েছিল? আহানের গায়ে এখনও ওই টি শার্ট আর প্যান্ট। আহানের অবস্থা দেখে ইউভি বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে। আহানকে দেখে দাদুমণি বলে, গিয়েছিলি তুই, ওকে সামলাতে পারিস না, এখন থেকে কান্না করছে। ইয়ানা আহানের আগমন টের পেয়ে মাথা তুলে তাকায়। ইয়ানার চোখ দেখে আহান রেগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয়, কিন্তু সেটা ইয়ানার জন্য নয়,
অন্য কারোর জন্য। আহান সামনে এগোতে ইয়ানা আহানের বুকে হামলে পড়ে। ইয়ানা হাউমাউ করে কান্না করতে করতে বলে, আহান আমাদের বাচ্চা, ওরা বলছে ওনাকে আমাদের ছেড়ে চলে গিয়েছে। তুমি ওদের বলো না আমাদের বেবির কিছু হয়নি, ও মারা যায়নি, সে এখনো আমার গর্ভে বড় হচ্ছে। আহান ইয়ানার কান্না দেখে নিজের চোখ বন্ধ করে নেয়। ইচ্ছে করছে সব কিছু শেষ করে দিতে। আহান ইয়ানার মাথায় হাত রেখে ঠান্ডা কণ্ঠে বলে, ইয়ানা শান্ত হও, কিচ্ছু হয়নি, তুমি ঠিক আছো, এই অনেক। বাচ্চার যা খুশি হোক, লাগবে না আমার বাচ্চা, তুমি থাকলেই হবে। ইয়ানা অবাক হয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, এটা আপনি কি করে বলতে পারেন আহান? আপনার কি একটু খারাপ লাগছে না? হ্যাঁ মানছি, বাচ্চাটা আমি আপনার বিরুদ্ধে গিয়ে কনসিভ করেছি, কিন্তু ও তো আপনার অংশ ছিল। এইভাবে কি করে গা ছাড়া ভাব নিয়ে বলতে পারলেন বাচ্চাটা যা খুশি হোক? আহানের কি বলা উচিত সত্যি জানা নেই। এই মেয়ে আমার ভালোবাসা নিয়ে আঙ্গুল তুলেছে। আহান জানে বাচ্চাটা তার জন্য কি ছিল, কতটা খুশি ছিল তার অনাগত বাচ্চা নিয়ে। কিন্তু আল্লাহ হয়তো চায়নি বাচ্চাটা না থাকুক। বাচ্চা হারিয়ে কি ওর কষ্ট হচ্ছে না? মাকে হারিয়ে সে লাস্ট চোখে পানি ফেলেছে, আর আজ সে পুনরায় চোখের পানি ফেলেছে। আর এই মেয়ে বলছে সে বাচ্চাকে ভালোবাসতো না। ভালোবাসা কি কান্না করে প্রকাশ করতে হয়? আহান ইয়ানার দিকে একবার তাকে সবার দিকে ইশারা করে বাইরে যেতে। আহানের ইশারা পেয়ে সবাই এক এক করে বাইরে চলে যায়। আহান এবার ইয়ানার সামনে বসে বলে, আহান তুমি আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলছো ইয়ানা? তুমি নিজেও জানো বাচ্চাটা আমার কতটা ইমোশন ছিল। তাহলে বললেন কেন বাচ্চার যা খুশি হোক? দাঁতে দাঁত চেপে বলে, আমি এই কথা কেন বলেছি একবার চিন্তা করে দেখো। আর কিছু খেতে হলে সেটা ভালোভাবে দেখে খেতে হয়। খাবার সময় যদি খাবারটা অন্যরকম লাগে তাহলে অনেকে সেটা পরখ করে, কিন্তু তুমি সেটাও করলে না, আহম্মক। ইয়ানা আহানের কথা বুঝতে না পেরে বলে, কি বলতে চাইছেন আপনি? আহান নিজের কথা এড়িয়ে ইয়ানার গালে হাত রেখে বলে, পেইন হচ্ছে কি বেশি? অতিরিক্ত কষ্ট হচ্ছে? একটু সহ্য করে নাও প্লিজ। যদি একজনের কষ্ট অন্যজনে ধারণ করতে পারতো তাহলে প্রমিস ইয়ানা, এক চুল কষ্ট তোমাকে সহ্য করতে দিতাম না, সবটা নিজের হৃদয়ে ধারণ করতাম। আহান কথা বলতে বলতে খেয়াল করে ইয়ানা কোনো সারা শব্দ নেই। আহান আলতো করে ইয়ানার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে অতিরিক্ত কান্না আর টেনশনে জ্ঞান হারিয়েছে। আহান ইয়ানার এই অবস্থা দেখে হৃদয়টা হাহাকার করে ওঠে। পুনরায় রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। ইয়ানাকে বুকে রাখা অবস্থায় নিজের মোবাইল বের করে আহান ফোন দেয়। আরিফ, সব কিছু রেডি রাখিস, আমি এক্ষুনি আসছি। অগ্নি চৌধুরীর এক একটা রূপ আর হিংস্রতা দেখবে। সাথে সাথেই আহানের মুখ অগ্নিবর্ণ ধারণ করে। এর মধ্যেই ইয়ানার মিসক্যারেজের খবর সবার কাছে পৌঁছে যায়। আসাদ হোসেন, সেলিনা হোসেন আর হল্লা পার্টি হসপিটালে হাজির। সবাই এক প্রকার কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে। সেলিনা হোসেন ইয়ানার কাছে এসে বলে, কিভাবে এমন হলো? তুই ঠিক আছিস তো মা? কিন্তু ইয়ানা এখনও জ্ঞান হারানো অবস্থায় শুয়ে আছে। সেলিনা হোসেন কান্না করতে করতে বলে, কি হয়েছে? আমার মেয়ে কথা বলছে না কেন? অতিরিক্ত মানসিক চাপে রোগী জ্ঞান হারিয়েছে, ওনাকে একটু রেস্ট নিতে দিন, রক্তক্ষরণে উনি অনেক দুর্বল। আহান সবার দিকে এক নজর তাকিয়ে রুম থেকে বের হয়ে যায়। কিন্তু আশঙ্কিক ইউভি সামনে সে সন্দেহে দৃষ্টি নিক্ষেপ করে বলে, কি হয়েছে আর কোথায় গিয়েছিলি তুই? এখন আবার কোথায় যাচ্ছিস? দেখ আহান, ভুলভাল কিছু করবি না। কে বলল তোকে ভুলভাল কিছু করব? চাপ নিসটা, ভুল কিছুই করব না। এরপর আহান ইউভির মনে হাজারটা প্রশ্ন রেখে বেরিয়ে পড়ে হসপিটাল থেকে। উপরের দিকে বাঁধা অবস্থায় রয়েছে এক সুন্দরী যুবতী, আর নিচে দাঁড়িয়ে রয়েছে হাজারো বিষধর সাপ বিচ্ছু, যা মেয়েটার দিকে বারবার ফনা তুলছে রক্ত চুষে খাওয়ার জন্য। মেয়েটার কপাল আর গলা দিয়ে অনবরত লোহিত রক্তকণিকা বের হচ্ছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে হিংস্র অগ্নিমূর্তি ধারণ করা এক যুবক, যে এই মুহূর্তে তলোয়ার নিয়ে এক এক করে তীর মেয়েটির দিকে ছুঁড়ে মারছে। মেয়েটি ভয়ে শিউরে ওঠে, ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, এসব কি আহান? আমার সাথে এমন করছো কেন?
আর এটা কেমন জায়গা? গা দেখলেই গুলিয়ে আসছে। আমাকে এইভাবে বেঁধে রেখেছো কেন? কত সাপ বিচ্ছু এখানে। প্লিজ আমাকে এখান থেকে মুক্ত করো, প্রচন্ড ভয় হচ্ছে। মেয়েটার কথা বলা শেষ হতেই আহান হাতের মাঝে এক তীর ছুঁড়ে মারে। মেয়েটা ব্যথায় চিৎকার করে ওঠে। আহান রেগে মেয়েটির সামনে গিয়ে রাগে হুঙ্কার দিয়ে বলে, অগ্নি চৌধুরীকে দেখেছিস? মেয়ে, কিন্তু তার হিংস্রতার সাথে পরিচিত হতে পারিসনি। কত বড় কলিজা হলে তার অস্তিত্বকে ধ্বংস করার মতো দুঃসাহস দেখাস? মেয়েটি অবাক হয়ে তাকায়। আহান এত কিছু জানলো কিভাবে? তখন তো রুমে ছিল না। মেয়েটি ভয়ে ভয়ে বলে, কি কি করেছি আমি? তোমার অস্তিত্বকে শেষ করেছি মানে? মেয়েটার কথা শেষ করতেই আহান হাতে ধারালো ছুরি দিয়ে মেয়েটির এক হাতে কোপ বসায়। সাথে সাথে মেয়েটির দেহ থেকে হাত আলাদা হয়ে যায়। হাতে কাটা অংশ গিয়ে নিচে থাকা সাপ বিচ্ছুর উপরে পড়ে। তারা হামলে পড়ে সেই হাতের দিকে আহার করার জন্য। মেয়েটির চিৎকার মাটি পর্যন্ত কেঁপে ওঠে। আহান রেগে চিৎকার দিয়ে বলে, অভিনয় করিস আমার সাথে বীজ? কি ভেবেছিলি অগ্নি চৌধুরীর অস্তিত্বকে শেষ করে দিয়ে মুক্ত আকাশে উড়ে বেড়াবি? বাট আফসোস, নিজেই সিংহের গুহায় ঝাঁপ দিয়েছিস। যে হাত দিয়ে তুই দুধে ঔষধ মিশিয়েছিলি, দেখ সেই হাত তোর সাথে নেই। তিলে তিলে মরবি তুই ঝর্ণা। মেয়ে ভেবে ভাবিস না ছেড়ে দিব। তুই আমার কলিজায় হাত দিয়েছিস, এখন তোর কলিজা আমি ছিঁড়ে দেখব। আমার স্ত্রীর এক একটা আর্তনাদ আমি তোকে দ্বিগুণ ফিরিয়ে দিব। আমার অনাগত বাচ্চা যে কষ্ট নিয়ে এই পৃথিবী ছেড়েছে, তার চেয়ে হাজার গুণ কষ্ট আমি তোকে দিব। কিন্তু এত বড় একটা কাজ তুই একা করিসনি। আমি শিওর তোর সাথে কেউ ছিল যে তোকে এটা করতে সাহায্য করেছে। সেটাও আমি খুঁজে বের করব। নরকের চেয়ে ও নিকৃষ্ট মৃত্যু দিব আমি তোদের। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে থাকে প্রতিটি মুহূর্ত। দেখতে দেখতে কেটে যায় 1 মাস। এই 1 মাসে অনেক কিছুর পরিবর্তন আসে। ইয়ানাকে হসপিটাল থেকে 3 দিনের মধ্যে রিলিজ করে দেয়। অবশ্য আহান এই ইয়ানাকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নার্সের ব্যবস্থা করে দেয়। হসপিটালের পরিবেশে শুধু কান্নাকাটি করত। আহান ভালোবেসে বা হাজার ধমক দিয়েও থামাতে পারত না। আহান ধমক দিলে আরও বেশি কান্না করে দিত। আর নার্স বলে দিয়েছে ইয়ানা এখন মানসিকভাবে ডিস্টার্ব। নিজে সামলাতে প্রচুর সময় লাগবে। তাই ওকে ভালোভাবে দেখাশোনা করতে হবে, মানসিকভাবে শান্তি দিতে হবে। আর এই কারণেই আহান ইয়ানাকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসলে অন্তত সবার সামনে থাকবে। ইয়ানা পুরোপুরিভাবে সুস্থ না হলে মোটামুটি সুস্থ, তবে মেয়েটা অনেক চুপচাপ হয়ে পড়েছে। বাড়িতে বসে কান্না করে। আর আহান বাড়িতে আসলে আহানের ভয়ে কান্না বন্ধ করে দেয়। আহান ইয়ানার মুখ দেখেই বুঝতে পারে মেয়েটা কান্না করছিল। ইদানিং মেয়েটাকে ধমক দিলে নিজেরই কলিজা কেঁপে ওঠে। আহান শুধু তপ্ত শ্বাস ফেলে ইয়ানার কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। ঝর্ণা নিখোঁজ হয়ে গিয়েছে, এটা প্রত্যেক নিউজে দেওয়া হয়েছে। ঝর্ণামার এসব তারা একদম ভেঙে পড়েছে। আর সবচেয়ে আশ্চর্যজনক হলো আহান ঝর্ণাকে খোঁজার জন্য সাহায্য করছে। এই 1 মাসে ঘটে গেছে আরও একটি ঘটনা। আহান যখন হসপিটালে নিজের পরিচয় দিয়েছিল তখন কে যেন লুকিয়ে ক্যামেরাবন্দি করে ফেলে। এরপর এটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। এরপর থেকে শুরু হয় এই নিয়ে তুমুল আলাপন। এখন সকল নিউজে শুধু এক প্রশ্ন, বিশিষ্ট ব্যবসায়িক সাদিক চৌধুরীর ছেলে আহান চৌধুরী আর মাফিয়া ডন অগ্নি চৌধুরী কি এক ব্যক্তি? সেই মাফিয়া ডন যার নাম শুনলে খারাপ লোকদের আত্মা কেঁপে ওঠে, যিনি এই পর্যন্ত নিজেকে আবৃত করে রেখেছে, কখনো নিজের মুখ সোশ্যাল মিডিয়ায় দেখেননি। তাহলে উনি কি চৌধুরী গ্রুপের মালিকের ছেলে আহান চৌধুরী? যদি তাই হয় তাহলে উনি নিজের পরিচয় গোপন কেন রেখেছেন? 2 পরিচয় নিয়ে কেন ধরা দিয়েছে? একদিকে একজন মাফিয়া যাকে সবাই জমের মতো ভয় পায়, আরেকদিকে একজন সফল ব্যবসায়ী। 2 পরিচয় নিয়ে উনি কি ওনার কোনো স্বার্থ হাসিল করতে চেয়েছিল, নাকি মাফিয়া হয়েও ও মানুষ লোক দেখানো সেবা করে গেছেন? অনেক
শিরোনামে উঠে এসেছে উনি যাকে খুন করে তার অস্তিত্ব পর্যন্ত কেউ খুঁজে পায় না। উনি নরক যন্ত্রণা দিয়ে ওনার শত্রুদের খুন করেন। এই সংবাদ কি তাহলে সত্যি? অগ্নি চৌধুরী রাতের আধারে মানুষ খুন করেন আর দিনের আলোতে মানুষ সেবা? এটাই ওনার কেমন রূপ? এমন পজিটিভ নেগেটিভ নিউজে আহান রেগে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। কার এত সাহস হলো এসব নিউজ ছড়িয়েছে? ইভি আর রায়ান আহানের পাশ থেকে 24 ঘন্টা বুঝিয়েছে। ইভি রায়ান না থাকলে হয়তো তাদের খুঁজে এনে হলো ইচ্ছে মতো পিটাতো, কিন্তু তার আগেই আহান শান্ত হয়ে যায়। ঠোঁটের কোণে দেখা যায় এক কুটিল হাসি। সংবাদে যখন উঠেছে তখন আরেকটু বাড়ানো যাক। আহানও সব কিছু স্বীকার করে নেয় মিডিয়ার সামনে, কিন্তু চোখে ছিল জ্বলন্ত আগুনের শিখা। আহান মিডিয়ার সামনে রহস্যময় হাসি দিয়ে বলে, আমি আহান আর অগ্নি দুই পরিচয় পরিচিত। অগ্নি চৌধুরীকে সবাই ভয় পায়, তাকে দেখলেই মাথা নিচু করে ফেলে, ফলে সে সাধারণ মানুষের সাথে মিশতে পারে না। তাই অগ্নি চৌধুরী নিজের পরিচয় লুকিয়ে সাজিদ চৌধুরীর ছেলে আহান চৌধুরীর হয়ে সবার সাথে মিশে যায়। এতে লোকেদের সম্পর্কে সে জানতে পারে, কিন্তু অগ্নি চৌধুরী সেটা পারত না, কারণ অগ্নি চৌধুরীর সামনে কথা বলার সাহস তাদের নেই। তবে সাজিদ চৌধুরীর ছেলের সামনে সেই সাহস আছে। একজন সাংবাদিক ফের প্রশ্ন করে, ঠিক আছে, এই বিষয়ে আমরা ক্লিয়ার হলাম, কিন্তু স্যার এইটা কি সত্যি আপনি খুন করেন? আহানের কানে কথাটি আসতেই রক্তচক্ষু নজরে তার দিকে তাকায়। সাংবাদিক আহানের চোখ দেখে ভয়ে চুপসে যায়। তবে আহান অবস্থা বুঝে একটা মুচকি হাসি দিয়ে বলে, প্রশ্নটা করার জন্য ধন্যবাদ। এই প্রশ্ন করার জন্য একদিন অগ্নি চৌধুরীর রাজত্বে আপনাকে অতিথি আপ্যায়ন করা হবে। সঠিক সময়ে সঠিক প্রশ্ন করেছেন আপনি। এরপর আহান সকলের উদ্দেশ্যে বলে, আমি মনে হয় কোনো মানুষ খুন করি না, তবে যাদের শেষ করি ওরা মানুষ নয়। আহানের এই কথার মর্মার্থ অনেকে বুঝলেও কেউ কিছু বলেনি, কারণ তাদের অগ্নি চৌধুরীর মুখের উপর কথা বলার সাহস নেই। আহান সবাইকে এক্সকিউজ মি বলে চলে আসে। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। এই কাজটা কে করেছে আহান একটু হলেও বুঝতে পেরেছে। সব কিছুর হিসাব নিবে সে, শুধু সঠিক সময়ের অপেক্ষা। আহান গাড়ির কাছে পৌঁছাতে রায়ান আর ইউভি পিছন পিছন যায়। ভাই, এত সুন্দর করে মিথ্যা কবে থেকে শুরু করলি? কি সুন্দর করে বোঝালি সবাইকে নিজের পরিচয় লুকানোর ব্যাখ্যা। ভাগ্যিস কেউ জানে না আমি তোর বন্ধু, নয়তো সবাই আমাকে এসে ধরতো গোয়েন্দা অফিসার হয়ে বন্ধুর ইনফরমেশন দেওয়ার জন্য। রায়ানের কথা শুনে আহান একটা বাঁকা হাসি দেয়। এরপর সবাইকে এড়িয়ে গাড়িতে উঠে পড়ে। আহান রুমে ঢুকে দেখে ইয়ানা রুমে নেই। আহান কপাল কুঁচকে নেই, কোথায় যেতে পারে এই সময়? কোনো কিছু না ভেবে ওয়াশরুমে আছে কিনা, কিন্তু ইয়ানা ওয়াশরুমে নেই। তারপর আহান সোজা বারান্দায় চলে যায়, কিন্তু পুরো বারান্দা জুড়ে কেউ নেই। অজানা ভয়ে সে বুকে ধাক্কা লাগে। এমনই সারাদিনে মেজাজ বিগড়ে আছে। এখন ইয়ানাকে দেখতে না পেয়ে আহান আরও দ্বিগুণ মেজাজ হারায়। রাগে আহান নিজের সাথে আঙ্গুল দিয়ে কপাল ঘেঁষতে থাকে। সামনে পেলে ঠাটিয়ে কয়েকটা থাপ্পড় দিবে বেয়াদব মেয়ে। এই মেয়ে জানে না সারাদিনে অফিস শেষ করে বাড়িতে আসলে আমি এই মেয়েকে দেখতে না পারলে শান্তি পায় না। আহান রেগে বারান্দা থেকে রুমে ঢুকে রুম থেকে বের হতে যাবে, ঠিক তখনই পর্দা ঠেলে বের হয় এক রমণী। আহান শুধু হাঁ করে তাকিয়ে আছে, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। এই মেয়ের কাছে কি অগ্নি চৌধুরীকে ধ্বংস করার সব অস্ত্র থাকে? আহান শুধু বড় বড় শ্বাস টানছে। ইয়ানা হাতা কাটা হাঁটু পর্যন্ত লাল রঙের একটা শর্ট ড্রেস পরেছে। নিজেই এই ড্রেস পরে নিজে বিব্রত হয়ে পড়ে আহানের সামনে গিয়ে আহান নেশালো চোখে এক পা করে এগুতে থাকে। ইয়ানা নিজের পরনের জামাকে নিচের দিকে টানছে। ইয়ানার কাছে যেতেই আহান বাস্তবে ফিরে আসে। ইয়ানা এখনো অসুস্থ। বড় একটা শ্বাস টেনে অন্যদিকে ঘুরে যায়। অন্যদিকে ঘুরে দাঁতে দাঁত চেপে বলে, এইসব ড্রেস কে পরতে বলেছে তোমাকে? বিশ্রী লাগছে ইয়ানা, চেঞ্জ করে আসো।
আহানের কথাটা ইয়ানার ইগোতে লাগলো। সে 2 ঘন্টা ধরে সেজেছে আর এখন এই লোকটাকে বিচ্ছিরি বলছে। এতটা অপছন্দ হয়ে পড়েছে ও। ইয়ানা অভিমানী কণ্ঠে বলে, হ্যাঁ, এখন তো বিশ্রী লাগবেই। আজ যখন মিডিয়ার সামনে গিয়েছিলেন তখন তো আপনার চারপাশে এর চেয়ে ছোট ড্রেস পরা মেয়ে ছিল, যারা আপনাকে চোখ দিয়ে গিলে খাচ্ছিল। তখন খুব মজা লাগছিল, তাই না? তাদের খুব সুন্দর লেগেছিল। কয়েকদিন অসুস্থ ছিলাম আর অমনি আমি বিশ্রী হয়ে গেছি। বাহ! আন হাঁ করে তাকিয়ে আছে। ও বিচ্ছিরি বলতে কোনটাকে বুঝিয়েছে আর এমি কি বুঝলো? তবে ইয়ানা কেন আজ এসব ড্রেস পরেছে আন এতক্ষণে বুঝতে পেরেছে। মহারানীর হিংসে হচ্ছিল খুব। তাই তো বলি, যে মেয়ে সারাদিন ঘোমটা টেনে রাখে ধমক দিয়ে ঘোমটা নামাতে হয়, সে আবার কিভাবে এইসব ড্রেস পরবে? আন ভেবে একটা তৃপ্তির হাসি দেয়। আন ইয়ানার সামনে এসে বলে, এতটা অভিমান কেন করো তুমি? আজ যদি কিছু অঘটন ঘটে যায় তখন কি করবে তুমি ইয়ানা? আমি কন্ট্রোললেস হয়ে পড়লে আমাকে সামলানো যে খুব কঠিন। তুমি অসুস্থ ইয়ানা, তাই আমি কোনো ভুল করতে চাই না। আমার একজোড়া চোখের দৃষ্টি সবসময় তোমার অস্তিত্বে নিবদ্ধ থাকে। আমার পাশে যদি বিশ্ব সুন্দরীও এসে দাঁড়িয়ে থাকে আমার কিছু যায় আসে না, কারণ আমার চোখে তোমার চেয়ে সুন্দর তো কেউ নেই। আমার অনুভবের শেহজাদি তোমার রূপে এই তো ঝলসে যাই আমি বারবার। কিন্তু আজ যেটা করেছো এতে নিজেকে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে পড়েছে। এই ড্রেস পাল্টে নিজের রানিং জামা পরে আসো। তোমার এই নতুন রূপে আমাকে পাগল না করলেও পারতে। এ বলে আহান রুম ত্যাগ করে বারান্দায় চলে যায়। আহান বারান্দায় গিয়ে চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস টানছে। এমনি আমাকে শেষ করে দিবে। ও শিট! আহান হাতে একটা সিগারেট ধরে। ইয়ানা ওই দিন না করার পর থেকে আহান আর সিগারেট ছুঁয়েও দেখেনি, কিন্তু আজ নিজেকে সামলাতে না পেরে বাধ্য হয়ে নিকোটিনের ধোঁয়া ওড়াতে থাকে। এদিকে ইয়ানা আহানের কথা শুনে লজ্জে নতজানু হয়ে আসে। ইস, কি লজ্জাজনক ব্যাপার! ইয়ানা আয়নার সামনে গিয়ে নিজের দিকে তাকিয়ে বিকৃতি করে বলে, ছি ইনায়া, আবেগের ঠেলায় এসব কি ছাইপাশ পড়েছিস? কি বিশ্রী লাগছে তোকে। আহান তো ভুল কিছু বলেনি। ইয়ানা তাড়াতাড়ি করে গিয়ে নিজের ড্রেস পাল্টে নেয়। সুমো বিছানায় বসে বারবার ঘড়ির দিকে আরেকবার মোবাইলের দিকে তাকাচ্ছিল। অনেকক্ষণ পর দরজা ঠেলে রায়ান রুমে প্রবেশ করে। সুমো প্রতিবারের মতো বিছানা থেকে উঠে গিয়ে রায়ানের হাতে থাকা ব্যাগ নিয়ে টেবিলের উপর রাখে। এরপর গলায় থাকা টাইটা খুলে আলমারিতে রেখে দেয়। এসব কাজ রায়ান সুমোকে দিয়েছে। রায়ান খেয়াল করলো সুমোর মুখে আজ প্রতিদিনকার সেই মুচকি হাসিটা নেই। সুমোর সব কাজ শেষে টাওয়াল আনার জন্য যেতে নিবে, তখন রায়ান সুমিকে হ্যাসকার টানে নিজের সামনে এনে দাঁড় করায়। হঠাৎই আক্রমণে সুমো ভরকে যায়। রায়ান সুমোর চিবুক তুলে বলে, আজ মিসেস রায়হানের মুখে অমাবস্য গিরে ধরেছে কেন? কি হয়েছে? মন খারাপ কেন বলো আমায়? সুমো রায়ানের স্পর্শে কেঁপে ওঠে, তারপর নিজেকে সংযত করে বলে, কই দেখলে মন খারাপ? আমি তো দিব্যি ঠিক আছি। ঠিক নেই, আমি জানি কি হয়েছে, তাড়াতাড়ি বলো। আসলে ইয়ানার কথা মনে হচ্ছিল। ওই দিন হসপিটালে দেখে আসার পর তো আর দেখা করতে পারিনি। আপনিও ব্যস্ত থাকেন তাই। দেখা করতে চাও ইয়ানার সাথে? সুমো মিহি কণ্ঠে বলে, মন থেকেও ভেঙে পড়েছে রায়ান। যে নিজের সান্ত্বনা হারিয়েছে সে বুঝে সান্ত্বনা হারানোর বেদনা কি। ওর সাথে কথা বললে প্রতিবার ওই কান্নার শব্দ শুনতে পায়। ওকে, কাল বা পরশু নিয়ে যাব অফিস থেকে এসে। আজ কথা হয়েছিল ইয়ানার সাথে। আমিও কাজের চাপে খবর নিতে পারি না। আহানকে জিজ্ঞাসা করলে জীবনেও উত্তর পারব না। আর ইয়ানাকে একান্তভাবে মোবাইলে ফোন দিলে আহান খুন করে ফেলবে। আর যতই ইয়ানা আমাকে ভাই আর আমি ওকে বোনের মতো দেখি না কেন, সাইকোটা জীবনেও বুঝবে না। কথা হয়েছিল। আহান ভাইয়া ইয়ানাকে নিয়ে খুব পসেসিভ তাই। কি কথা বলছো? সুমো লজ্জে মাথা নিচু করে বলে, বলতে পারবো না। রায়ান কপাল কুঁচকে বলে, আজব, এভাবে লজ্জা পাচ্ছ কেন? রায়ানের কথায় সুমো আরো লজ্জা পায়। রায়ান সুমোর এই লজ্জা মাখা মুখ দেখে একটা মুচকি হাসি দেয়। রায়ানের ইচ্ছে করছে সুমোকে আরো লজ্জায় ফেলতে, তাই ফের প্রশ্ন করে, সত্যি করে বলো সুমো,
কি বলছো? তুমি দিন দিন এমন নির্লজ্জ হয়ে যাচ্ছ কেন শুনি? সুমু তাজ্জব বনে গেল। ও নির্লজ্জ হয়েছে মানে? আরে ও বলছেটা কি? সুমু কপট রাগ দেখিয়ে বলে। কি বললেন? আমি নির্লজ্জ? এখানে নির্লজ্জতার কি আছে শুনি? ইয়ানা আমাকে আহান ভাইয়ার আজকের স্বীকারোক্তির লাইভ দিয়ে বলেছে আহান ভাইয়া নাকি তাকে ভুলে গেছে, আগের মতো আর ভালোবাসে না, ছোট ড্রেস পরা মেয়েদের সাথে ওঠা বসা করছে। পরে আমি বলেছি কাটা দিয়ে কাটা তুলতে হয়, তুই নিজেও ছোট ড্রেস পরে আহান ভাইয়াকে আচমকে দে, দেখবি আহান ভাইয়া তোর থেকে চোখ সরাতে পারবে না, এত ভালোবাসা দিবে যে। সুমু হঠাৎ করে নিজের মুখে চেপে ধরে। রেগে গিয়ে ও তো সব বলে দিয়েছিল। আলা, সুমু একটু তো নিজের ইজ্জতটা বাঁচিয়ে রাখ। রায়ন সুমুর কথা শুনে হেসে ওঠে, এরপর নিজের হাসি থামিয়ে বলে, আর শার্ট ড্রেস পরলে বুঝি স্বামীরা ইনোসেন্ট হয়? তাহলে আমি কেন এই নিয়ম থেকে বঞ্চিত থাকবো শুনি? এখন তুমিও আমাকে ইমপ্রেস করো। সুমু রায়নের কথা শুনে চোখ বড় বড় করে তাকাই। ও পড়বে এসব ড্রেস? ইম্পসিবল। আমার ঘুম পাচ্ছে, আপনি খেয়ে নিন, ঘুমোতে হবে। রায়ন সুমুকে নার্ভাস হতে দেখে আর কিছু বলে না। রাতের অন্ধকার শেষে সকালে সূর্য দেখা দেয়। আজ আহান অফিসে দেরিতে যাবে, তাই অফিসে কিছু প্রজেক্ট দেখছিল ল্যাপটপে। ইয়ানা আহানের সামনে দিয়ে হাঁটাচলা করছে। আহান দেখো না দেখার মতো নিজের কাজ করে যাচ্ছে। আহান একটু পর ল্যাপটপ রেখে কাবার্ডের কাছে গেলে ইয়ানাও পিছু পিছু যায়। আহান কাবার্ড থেকে বিছানার দিকে আসলে ইয়ানাও বিছানার কাছে যায়। আহান ইয়ানার কর্মকাণ্ড দেখে ইয়ানার দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলে, কি চাই? ইয়ানা কিছু বলে না, শুধু দাঁড়িয়ে থাকে। আহানও কিছু বলে না। আহান একটু সামনে এগোতেই ইয়ানা আবার পিছু পিছু যায়। আহান ইয়ানার দিকে তাকিয়ে বলে, আরে বাবা, বলবে তো কি হয়েছে? এইভাবে আমার পিছন পিছন হাঁটছো কেন? ইয়ানা আবারও মাথা নিচু করে ফেলে। আহান ইয়ানার এই নিশ্চুপ থাকা দেখে ধমক দিয়ে বলে, বলবে নাকি থাপ্পড় খাবে? বেয়াদব, কথা বলছো না কেন? জিজ্ঞাসা করলেই মাথা নিচু করে ফেলো, না বললে বুঝবো কিভাবে আমি? ইয়ানা আহানের ধমকে সামনে কেঁপে ওঠে। এই বেটার ধমক নামক রোগ কখনো যাবে না, এটি ইয়ানা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। কথায় কথায় ধমক দেওয়া এটা ওনার স্বভাব। আসলে আমি বাড়ি যেতে যাচ্ছি। এখন কি গাছতলায় আছো? আরে আমি আমার বাপের বাড়ির কথা বলছি। সুস্থ হও আগে। 1 মাস হয়ে গিয়েছে, আমি তো এখন পুরোপুরি হাঁটতে পারি, একদম সুস্থ। তাহলে বারবার কেন বলেন আগে সুস্থ হয়ে নাও? তাই নাকি? তুমি সুস্থ? তাহলে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাও কেন? রাত হলে এইভাবে কান্নাকাটি করো কেন শুনি? আহানের কথা শুনে ইয়ানা চুপ হয়ে যায়। ইয়ানা জানে একবার যেহেতু আয়ন বলেছে সুস্থ হয়ে নাও, তাহলে পুরোপুরি সুস্থ না হওয়া আগে নিয়ে যাবে না, তাই অযথা তর্ক করে লাভ নেই। আহানের মোবাইলে ফোন আসে। আহান ইয়ানার সামনে থেকে সরে গিয়ে মোবাইল নিয়ে বেলকনিতে চলে যায়। হ্যাঁ মিস্টার ঘোষ, বলুন। মিস ঘোষ, মিস চৌধুরী, আমরা ঝর্ণাকে কিছুতেই খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে মেয়েটি পালিয়েছে, নাহলে এতক্ষণে পেয়ে যাওয়ার কথা। আপনি যদি আর একটু সাহায্য করতেন তাহলে ভালো হতো। অনেকটা বাঁকা হাসি দেয়, এরপর ঘোষের উদ্দেশ্যে বলে, পুলিশ আপনি, আমি নই। একজন মাফিয়ার কাছে এসে সাহায্য চাচ্ছেন, বিষয়টা ভালো দেখায় না। ভালোভাবে তদন্ত করে দেখুন কোথায় আছে। হয়তো কারোর দয়ায় এখনো বেঁচে আছে, কঠিন মৃত্যুর সম্মুখীন করাবে বলে। আবার হতে পারি আপনার কথাই সঠিক, হয়তো পালিয়েছে। তদন্ত করুন, আর না হলে এই তদন্ত ক্লোজ করুন। আন অনেকক্ষণ কথা বলে রুমে এসে ইয়ানার উদ্দেশ্যে বলে, কাল একটা সারপ্রাইজ আছে, সন্ধ্যায় প্রস্তুতি নিয়ে থেকো, আর নিজেকে মানসিকভাবে ঠিক করে নিও। অগ্নি চৌধুরীর বউ হয়েছ, সাহসী তো হতেই হবে তোমাকে, মিসেস অগ্নি চৌধুরী। ইয়ানা আহানের কথার অর্থ বুঝতে না পেরে তাকিয়ে থাকে। আহান ইয়ানার ঠোঁটে আলতো চুমু খেয়ে বলে, এত কিছু ভাবতে হবে না, শুধু মনে রেখো সন্ধ্যায় একটা সারপ্রাইজ আছে। দেখতে দেখতে সন্ধ্যা চলে আসে। আকাশে লাল আভা দেখা যাচ্ছে। এই বুঝি অন্ধকার নেমে আসবে। মাগরিবের আজানের শব্দ শুনে ইয়ানা পড়ার টেবিল থেকে উঠে পড়ে। এতদিনের অসুস্থতায় আহান ইয়ানাকে ভার্সিটিতে যেতে দেয়নি।
ইয়ানা নামাজ পড়া শেষ করে বাইরে যেতে নিবে, তখন মনে পড়ল আহান বলেছিল রেডি হয়ে থাকতে। ইয়ানারও বাইরে যেতে খুব ইচ্ছে করছে। এই 1 মাসে বাড়ির বাহিরেও পা রাখিনি। সারাদিন রুমের ভিতর মনমরা হয়ে বসে থাকতো। ইয়ানা কাবার থেকে সুন্দর দেখে একটা 3 পিস বের করে পরে নেয়। এরপর প্রত্যেকবারের মতো মাথায় হিজাব আর চোখের নিচে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপ বাম। ইয়ানা তৈরি হয়ে অপেক্ষা করতে থাকে। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর যখন আহান আসছে না, তখন ইয়ানা আহানকে ফোন দেওয়ার জন্য মোবাইল হাতে নেয়। ইয়ানা ফোন দিতে যাবে, ঠিক তখনই আহান ঢুকে রুমে। আহান ইয়ানার দিকে না তাকিয়ে বলে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, সারপ্রাইজ আছে। ইয়ানা আহানের দিকে তাকায়, দেখে লোকটাকে আজ খুব অগোছালো লাগছে। সবসময় পরিপাটি থাকা লোকটা আজ এমন অগোছালো কেন? আহান ইয়ানার কোনো রেসপন্স না পেয়ে তাকাতে তাকাতে বলে, কি হলো, বসে আছো কেন? যাও রেডি হয়ে এসো। আহান ইয়ানার দিকে তাকাতেই দেখতে পাই ইয়ানা রেডি হয়ে বসে আছে। ও, তৈরি হয়ে গেছো? তাহলে তাড়াতাড়ি চলো। ইয়ানা আহানের দিকে অবাক হয়ে তাকিয়ে বলে, আপনাকে আজ এমন লাগছে কেন? কিছু কি হয়েছে? আহান রহস্যময়ী হাসি দিয়ে বলে, গেলেই দেখতে পারবে। ইয়ানার কাছে আজকে আহানকে অন্যরকম লাগছে, একদম অন্যরকম। যার চোখে ছিল লাল, কিন্তু মুখমণ্ডল ছিল একদম শান্ত। ইয়ানা মনে প্রশ্ন জাগলেও আহানকে আর কিছু বলে না। ইয়ানা আহানের পিছু পিছু রুম থেকে বের হয়ে পড়ে। আহানের কালো গাড়িটি দেখতে জঙ্গলের ভিতর প্রবেশ করে। এই রাতের অন্ধকারে চারপাশের নিস্তব্ধতা আর শুকনো পাতার মচমচ শব্দে ইয়ানা ভয় পেয়ে আহানের হাত খামচে ধরে। আহানের ঠোঁটের কোণে লেগে আছে রহস্যময় হাসি। ইয়ানা আহানকে বারবার প্রশ্ন করছে, কোথায় যাচ্ছি? কিন্তু আহান প্রত্যেকবার মৌনতা পালন করছে। ইয়ানার কাছে আহানকেও কেমন জানি লাগছে, তাই সে নিজের চোখ বন্ধ করে নেয়। ইয়ানার ভাবনার মাঝে গাড়িটি থেমে যায়। ইয়ানা চোখ খুলে সামনের দিকে তাকায়, দেখে মোটামুটি পুরাতন একটা বাড়ি। বাড়িটি পুরাতন হলো সৌন্দর্যে যেন উপচে পড়ছে। কিন্তু ইয়ানা ভেবে পায় না এই নিস্তব্ধ জঙ্গলে এই বাড়িটি কি করছে। ইয়ানার ভাবনার মাঝে আহানের কথা কানে ভেসে আসে। গাড়ি থেকে নামেন আমার শেহজাদি। ইয়ানা গাড়ি থেকে নেমে আহানের হাত ধরে সামনে এগোতে থাকে। ইয়ানা ভিতরে প্রবেশ করতে ভরকে যায়। বাড়ির ভিতর তেমন কোনো জিনিস নেই, দেখতেও কেমন ভূতে 20 থেকে 30 জনের মতো বিশাল দেহী লোক দাঁড়িয়ে আছে। ইয়ানা আহানের হাত আরও চেপে ধরে। আহান ইয়ানাকে নিজের সাথে আলতো মিশিয়ে নিয়ে ধীরে ধীরে মাটির নিচে সিঁড়ি দিয়ে নামতে থাকে। ইয়ানা ভয় ভয় বলে, আহান, আমরা কোথায় যাচ্ছি বলুন না, আমার খুব ভয় করছে। কেমন ভুতুড়ে দেখতে জায়গাটা। আমার সারপ্রাইজের দরকার নেই, চলুন বাড়ি ফিরে যাই। যাবো সোনা, আগের সারপ্রাইজটা তো দেখে যাও। আহান একটা রুমের সামনে এসে বড় একটা শ্বাস নেয়। ইয়ানা ভাবছে মাটির নিচে এটা আবার কেমন জায়গা? আহান কি করতে চাইছে? ও আমার সাথে কিছু করবে না তো? আরে ধুর, ইয়ানা তুইও কি ভাবছিস? ইয়ানার হাতটাকে আহান ভালোভাবে ধরে দরজা ঠেলে রুমটার মধ্যে প্রবেশ করে। দরজা খুলতেই ইয়ানা নাকে পিচ্ছি গন্ধ এসে বাড়ি খায়। মনে হচ্ছে পেটের ভিতরে নাড়ি ভুড়ি সব উল্টে আসবে। ইয়ানা নাক চেপে রুমের ভিতরে তাকাতেই আত্মা কেঁপে ওঠে। কি ভয়ানক দেখতে সব জায়গা। দেওয়ালে ঝোলানো বিভিন্ন অস্ত্র, রক্তের ছোপ ছোপ দাগ, বিভিন্ন রাসায়নিক দ্রব্য যেগুলোর নাম ইয়ানা জানে না, কিন্তু বুঝতে পারছে এগুলো কোনো কেমিক্যাল। সব মিলিয়ে খুব জঘন্য একটা জায়গা। হঠাৎ মনে পড়ল আহান তাকে এখানে নিয়ে এসেছে। কিন্তু আহান তাকে এখানে কেন নিয়ে এসেছে? আহান, আপনি আমাকে এই কোন জায়গায় নিয়ে আসলেন? আপনি তো বলেছিলেন সারপ্রাইজ দেবেন, কিন্তু আমরা এখানে কি করছি? সারপ্রাইজ ওই তো দিতে এনেছি বেবি, সামনের দিকে তাকাও। ইয়ানা আহানের দৃষ্টি অনুসরণ করে সামনের দিকে তাকাতেই ভয়ে চিৎকার দিয়ে আহানের বক্ষ পাজরে জাপটে ধরে। ইয়ানা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি? ও আর এখানে কে কি করছে? আহান শান্ত কণ্ঠে বলে, ঝর্ণা। ইয়ানা ভিতর থেকে আঁতকে ওঠে। ইয়ানা আহানের বক্ষ থেকে মাথা তুলে সাহস সঞ্চয় করে চেয়ারে মৃতপ্রায় মেয়েটার দিকে তাকায়। মেয়েটির কোনো অস্তিত্ব বোঝা যাচ্ছে না। এক চোখ নেই, এক হাত নেই, আর বাকি যে হাতটা আছে তাও আঙ্গুলগুলো নেই। সমস্ত শরীরে শুধু জখমের দাগ। মেয়েটির মুখ কালশিটে হয়ে আছে, মনে হচ্ছে ফুটন্ত গরম পানি ঢালা হয়েছে।
ইয়ানা আর ভাবতে পারছে না, মনে হচ্ছে পুরো মাথা ঘুরছে। কিন্তু ও কিভাবে ঝর্ণা হতে পারে? ইয়ানা আহানের দিকে অবিশ্বাস্য নজরে তাকিয়ে বলে, মজা করছেন আমার সাথে? ও কিভাবে ঝর্ণা হবে? আর ঝর্ণা তো আজ 1 মাস যাবৎ নিখোঁজ। তাহলে আপনি ওকে কোথায় পেলেন? আহান ঝর্ণার কাছে যেতে যেতে বলে, পাবো কোথায়, যখন সে আমার কাছেই ছিল। ইয়ানা কপাল কুঁচকে বলে, আপনার কাছে ছিল মানে? আমার কাছে ছিল মানে 1 মাস আমার কাছে ছিল আমার এই টর্চার সেলে অগ্নি চৌধুরীর রাজত্বে। আর আজ সেই রাজত্বে পদার্পণ করেছে তার বউ মিসেস অগ্নি চৌধুরী। বলো কি শাস্তি দিতে চাও এই মেয়েকে? ইয়ানার গলা কাঁপছে। কী সব বলছেন উনি? আরও ঝর্ণাকে শাস্তি দিবে মানে? আপনার কাছে 1 মাস ছিল, তাহলে পুলিশকে সাহায্য করলো কেন? তাহলে পুলিশকে সাহায্য কেন করছেন? আর এইসব কি আহান? আপনার টর্চার সেল মানে কি করেন আপনি এখানে? এই মেয়েটার পুরো পরিবার ওর জন্য দিশেহারা, আর আপনি তো ওকে অর্ধমৃত করে ফেলেছেন। যে আমার অস্তিত্বকে শেষ করার দুঃসাহস দেখায় তাকে অগ্নি চৌধুরী কিভাবে ছেড়ে দিবে জান? আপনার অস্তিত্ব শেষ করেছে মানে? রায়ানের বিয়ের দিন তুমি দুধ খেয়েছিলে মনে আছে? আমি পাঠিয়েছিলাম সেই দুধে এই মেয়ে ওষুধ মিশিয়েছিল, আর এই কারণেই তোমার মিসক্যারেজ হয়। ইয়ানা আহানের কথা শুনে দুকদম পিছিয়ে যায়। আবারও মনে পড়ে নিজের বাচ্চার কথা। গলায় কান্না দলা পাকিয়ে আসছে, কিন্তু কান্না করার শক্তিটুকুও নেই। ইয়ানা অশ্রু ভেজা নয়নে ঝর্ণার কাছে যায়। এরপর কান্না করতে করতে বলে, কেন করলে তুমি এমন ঝর্ণা? শত্রুতা তোমার আমার সাথে ছিল, সেখানে আমার সন্তানের কি দোষ? শত্রুতা আমার সাথে ছিল আমাকে মেরে ফেলতে। আমার অনাগত সন্তানকে কেন শেষ করলে? ও তো একদম নিষ্পাপ ছিল, যার হাত পাও তৈরি হয়নি। তাকে শেষ করতে কি একবারও কলিজা কেঁপে ওঠেনি? একবারও মনে হয়নি ও একজন বেহেশত থেকে আসা নিষ্পাপ ফুল? ঝর্ণা, তুমি নিজেও তো একজন মেয়ে, কারোর বোন, বা কোনো এক সময় কারোর মা হতে। তুমি তো মেয়ে জাতি ঝর্ণা। তাহলে কিভাবে পারলে আরেকটা মেয়ের বুক খালি করতে? কি করে পারলে আমার কলিজাকে আমার কাছ থেকে কেড়ে নিতে? যেদিন নিজের সন্তানের মা হবে ওই দিন বুঝতে পারবে মাতৃত্ব কি। কোনো মা যখন সামান্য একটা মাংসপিণ্ড নিজের গর্ভে ধারণ করে তখন ঠিক কতটা অনুভূতি, মমতা কাজ করে। কিন্তু আফসোস ঝর্ণা, সেই সুযোগ মনে হয় তোমার আর হবে না। আমি মহান রবের কাছে আরজি জানাই, তোমার মতো মেয়ে যাতে আমার সাথে আর কোনোদিন দেখা না হয়। শুধু আমি না, প্রত্যেকটা মেয়ে যাতে তোমার মতো জঘন্য মানুষের থেকে দূরে থাকে। তাহলে হাজারো মায়ের সন্তান বেঁচে যাবে। ইয়ানা কান্না করতে করতে বসে পড়ে। কান্নার ফলে বারবার শরীরটা কেঁপে ওঠে। কিন্তু ঝর্ণার এই অবস্থা ও ইয়ানা মেনে নিতে পারছে না। ঝর্ণাকে শাস্তি দেওয়ার জন্য প্রশাসন আছে। আহান কেন এসব করবে? ঝর্ণা নিভু নিভু চোখে ইয়ানার দিকে তাকাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। ইয়ানার কান্না দেখে আহান ধমক দিয়ে বলে, কান্না থামাও, কান্না থামাও বলছি। আরে আজব, আমি তোমাকে এনেছি আনন্দ করবে বলে, আর তুমি তো কান্না করে বুক ভাসাচ্ছ। এখন তুমি ওর রুহুটা দেহ থেকে আলাদা করবে। আহান ইয়ানার হাতে একটা বন্দুক দিয়ে বলে, বুক বরাবর শুধু 3টা বুলেট ছুড়বে। যা শাস্তি দেওয়ার এই 1 মাসে অনেক দিয়েছি তোমাকে দেখানোর জন্য। শুধু দেহ থেকে রুহু আলাদা করিনি, বাকি কাজ তুমি করো মিসেস অগ্নি চৌধুরী। ইয়ানা কান্না মিশ্রিত চোখে আহানের দিকে তাকায়। মেরে ফেলবেন মারিটা কি আহান? দেখুন অনেক শাস্তি দিয়েছেন, এখন ছেড়ে দিন না প্লিজ। ওকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে চলুন। যা করার এখন প্রশাসন করবে। আহান বাঁকা হাসি দিয়ে বলে, আমার কথা মনে হয় তুমি শুনতে পাওনি ইয়ানা। আমি বলেছি তুমি ওকে বুক বরাবর শ্যুট করতে। নিজের হাতে তো রক্ত লাগিয়েছেন, এখন আমাকেও অমানুষ করতে চান? আমি একজন সৃষ্টি হয়ে অন্য সৃষ্টিকে ধ্বংস করতে পারবো না। আপনি ওকে কিছু করবেন না। আহান, বন্ধ করে দিন না আপনারই আদিম খেলা। যদি খুনের বদলে খুন করেন তাহলে ও আর আমাদের মাঝে পার্থক্য কি? রক্ত তো তোমার হাতে লাগাতেই হবে জান। এই মেয়েকে মারলে কিছু হবে না। আমি পারবো না আমি। তোমাকে পারতে হবে। হঠাৎ ইয়ানার চারিদিক ঘুরতে থাকে। একসময় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। চোখ বুজে আসার আগে ইয়ানা আহানের অবয় দেখতে পায়। ইয়ানা পড়ে যাওয়ার আগেই আহান ধরে ফেলে। আহান বিচলিত হয়ে বলে, ওহ শিট। আহান ইয়ানাকে পাজা কোলে নিয়ে বন্দুকটা নিজের হাতে নেয়। এরপর দরজার সামনে সে ঝর্ণার দিকে তাকিয়ে বাঁকা হাসি দেয়। ঝর্ণাও আহানের দিকে নিভু নিভু চোখে তাকিয়ে আছে।
এই চোখ দ্বারা বলছে আমাকে তিলে তিলে না মেরে একবারে মেরে ফেলো। ঝর্ণার সমাপ্তি ঘটায় পরপর 3টা গুলির মাধ্যমে মূর্তে ভেসে যায় তাজা রক্ত। কালো ফুলও লাল বর্ণ ধারণ করে। চোখের উপর পানি পড়তেই ইয়ানা টিপ টিপ করে নেত্র মেলে তাকায়। চোখ খুলে ভালোভাবে নিজের অবস্থান বোঝার প্রয়াস চালায়। নিজের সামনে আহানকে দেখে ধর ফুরিয়ে ওঠে। ইয়ানা অধৈর্য কণ্ঠে বলে, ঝর্ণা কোথায়? কি করেছেন ওর সাথে? আর ইয়ানার কপালে চুমু দিয়ে বলে, যাক, তোমার জ্ঞান ফিরেছে। তবে অপেক্ষা করো, তোমার জন্য খাবার নিয়ে আসছি। ইস, কি হয়েছে? চোখ মুখ কান্না করতে করতে। এত কান্না কিভাবে করতে পারো তুমি? ইয়ানা চিৎকার দিয়ে বলে, আমার খাবারের প্রয়োজন নেই, আগে বলুন ঝর্ণা কোথায়? কি করেছেন ওর সাথে? আহান কপাল কুঁচকে ধমক দিয়ে বলে, একদম চিৎকার করবে না। ভুলে যেও না তোমার শরীর ঠিক নেই। সুস্থ হওয়ার পর যত খুশি চিৎকার করিও। আর ঝর্ণার জন্য এত উতলা কেন তুমি? আমার প্রশ্নের উত্তর এটা না আহান, আমি উত্তর চাই, তোমার উপদেশ নে। আহান বাঁকা হাসি দিয়ে বলে, বাঘের খাঁচায় কোনো হরিণ ঢুকলে সে কি বেঁচে ফিরতে পারে? এখন বাকিটা তুমি বুঝে নাও। তুমি তো অনেক বুদ্ধিমতী। ইয়ানা ধপ করে বিছানায় বসে পড়ে। আহান কিভাবে পারল আবারও খুন করতে? ইয়ানা তাচ্ছিলর হাসি দিয়ে বলে, আপনি কখনো ঠিক হবেন না, তাই না আহান? সাইকো সারা জীবন সাইকোই থেকে যাবেন। আমার ভালোবাসার কোনো মূল্য নেই আপনার কাছে। কেন বুঝতে পারেন না আমি এসব সহ্য করতে পারি না? খুনের বদলে খুন, তাহলে তো আপনার সাথে ঝর্ণার কোনো ফারাকই নেই আহান। আহান রেগে ইয়ানার দিকে তাকায়, এরপর দাঁতে দাঁত চেপে বলে, তোমাকে সেখানে নিয়ে যাওয়া সবচেয়ে ভুল হয়েছে। হ্যাঁ, ভুল হয়েছে। আপনার এক একটা রূপ দেখতে পেয়েছি। কি নৃশংসভাবে খুন করেন আপনি। ওর ভাগ্যে যা ছিল তাই হয়েছে। জন্ম ও মৃত্যু বিধাতা লিখে, কিন্তু আমরা তাকেই শুলে চড়াই যে হত্যা করে। তাহলে বিধাতা আপনাকে দিয়ে এই কাজ কেন করালো বলুন? কারণ আপনি এই দিকে অগ্রসর হয়েছেন। এরপর ইয়ানা একটু শান্ত হয়ে বলে, ছেড়ে দিন না আহান এসব। আপনি তো আমাকে ভালোবাসেন। আমার জন্য না হয় এসব থেকে চলে আসুন। আর কোনো মায়ের বুক খালি করবেন না। ওরা যত অপরাধী হোক, তাদের জন্য প্রশাসন আছে। আহানের ঠান্ডা উত্তর, সম্ভব না। এটাই আমি, আর এটাই আমার পরিচয়। আর এই আহানকে তুমি ভালোবাসো। তাহলে আপনি এসব থেকে নিজেকে ফিরিয়ে আনবেন না? না। তাহলে শুনুন, যতদিন নিজেকে পবিত্র করতে পারছেন ততদিন আপনি ইনায়াকে ভুলে যান। হ্যাঁ, এক রুমে হয়তো থাকবো, কিন্তু সেই ইনায়াকে আর ফিরে পাবেন না, যে আপনার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করত। সেই ইনায়া যে তার স্বামীর স্ত্রী হয়ে বেঁচে ছিল। ঠিক ততদিন আপনি আমাকে ছোবেন না, যতদিন না আপনি এসব থেকে বের হতে পারছেন। ইয়ানার কথা আহানের কর্ণপাত হতেই রাগে জল শক্ত করে ফেলে। ধপ করে মাথায় আগুন ধরে যায়। এমে কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে? আর নিজের রাগকে নিয়ন্ত্রণ করে ঠান্ডা সুরে বলে, যা বলছো ভেবে বলছো তো? পরে কিন্তু আমাকে কাছে পাওয়ার জন্য দেওয়ানা হয়ে পড়ো না। আমার অনুপস্থিতি যাতে তোমার কাদার কারণ না হয়। যদি ভুলেও কান্না করতে দেখি তাহলে আই সোয়ার হাত পা বেঁধে নিয়ে আমার টর্চার সেলে ফেলে দিয়ে আসবো। ইয়ানা আহানের কথায় অবাক হয়ে যায়। ও তো ভেবেছিল আহান দু একটা থাপ্পড় দিবে, এরপর আবার বুকে নিয়ে বলবে, কিন্তু ঠিক আছে, তোমার যদি এই ইচ্ছে হয় তাহলে আমি এসব থেকে নিজেকে আড়াল করে ফেলবো। কিন্তু এই লোক তো পাল্টা হুমকি দিচ্ছে। ইয়ানা কম যায় নাকি? এই হৃদয়হীন লোক যদি তাকে ছাড়া থাকতে পারে তাহলে ও থাকতে পারবে না কেন? অবশ্যই থাকতে পারবে, কাঁদবে না একদম। কান্না আসলে ও ফানি ভিডিও দেখে হাসবে, তবুও কাঁদবে না। ইয়ানা দীর্ঘশ্বাস ফেলে বলে, আর কত কাঁদবো জীবনে? কম তো আর কাঁদিনি। চিন্তা করবেন না, আপনাকে নিয়ে একদম ভাববো না। আহানের রাগ হলেও নিজেকে সামলিয়ে বলে, ঠিক আছে, দেখি কতদিন থাকতে পারো আমাকে ছাড়া। তোমার ছোঁয়া পাওয়ার জন্য আমি বসে নাই। লাস্ট কথাটা আহান ইয়ানাকে ইচ্ছে করেই বলেছে। আহান জানে ইয়ানা আহানের সাথে কথা না বলে থাকতে পারবে না। সে ভালো করে চেনে নিজের বউকে। এই বলে আহান রুম থেকে বের হয়ে আসে। ইয়ানা আহানের যাওয়ার পানে চেয়ে থাকে। কি করে ইয়ানার কথা মেনে নিল? অনুসমিত থাপ্পড় আর ধমক দিয়ে মাথার ঘিলু বের করে ফেলত। আর আজ বলছে তার ছোঁয়া পাওয়ার জন্য উনি বসে নেই। হায়রে পুরুষ মানুষ। সকালের উত্তপ্ত সূর্য চোখে পড়তে ইয়ানা ধীরে ধীরে চোখ খুলে তাকায়।
নিজের অবস্থান খেয়াল করে বুঝতে পারে সে কাল রাতে কান্না করতে করতে দেওয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে গিয়েছিল। ইয়ানা ফ্লোর থেকে উঠতে যাবে, ঘাড়ে হালকা টান খায়। সারা রাত হেলান দিয়ে শুয়ে থাকার কারণে ঘাড় ব্যথা হয়ে গিয়েছে। আহানের কথা মাথায় আসতেই ইয়ানা চারিদিকে চোখ বুলায়। না, আহান কোথাও নেই। বিছানাও একদম কালকের মতো গুছানো। তাহলে কি উনি রুম থেকে বের হয়ে যাওয়ার পর আর আসেনি? আচমকা ইয়ানার মনটা খারাপ হয়ে পড়ে। কাল কি বেশি বলে ফেলেছি? উনি কি আমার উপর বেশি রাগ করেছে নাকি? কষ্ট পেয়েছি? না হলে আর যাই হোক, আহান কখনো ইয়ানাকে ছাড়া থাকতে পারে না। ইয়ানা হাজার রাগ করে দূরে সরে গেল, আহান তাকে ধমকিয়ে আবার কাছে টেনে নিয়েছে। আর আজ উনি সাত রুমেই আসেনি। ইয়ানার কেন জানি খুব কান্না পাচ্ছে। জীবনের গতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজও অজানা। ইয়ানা প্রায় অনেকক্ষণ যাবৎ ফ্রেশ হয়ে নিচে নেমে রেশবকে দেখতে পেয়ে বুকটা ধক করে ওঠে। ইস, ছেলেটা তো জানি না তার বোনটা আর বেঁচে নেই। মেয়েটা হাজার অন্যায় করুক, কিন্তু বেঁচে থাকার তো অধিকার ছিল। বেঁচে থেকে শাস্তি পাক, কিন্তু আপনি মেরে একদম ঠিক করেননি আহান। একজনের রক্ত লাগিয়ে নিজের হাতকে রক্তাক্ত করেছেন। চৌধুরী ভিলায় আগের মতো আর হাসি ঠাট্টা নেই। সবাই কেমন জানি মনমরা হয়ে থাকে। ইয়ানাকে দেখতে পেয়ে আহিয়া বলে,